প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। প্যারাবন বা লবণাক্ত জলাভূমিগুলোর ভিন্ন বৈশিষ্ট্যের জন্য এখানকার উদ্ভিদগুলো কিছুটা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। এখানকার উদ্ভিদগুলো এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য কিছু বিশেষ পন্থা অবলম্বন করে। এই বৈশিষ্ট্যগুলোই এদেরকে করেছে স্বতন্ত্র, যার ফলে এরা লবণাক্ত পরিবেশ ছাড়া বাঁচতে পারে না। আমাদের আজকের পর্ব প্যারাবনের উদ্ভিদ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর আনসারুল করিমের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের প্যারাবনের উদ্ভিদ নিয়ে কিছু তথ্য ও চিত্র। উপকূলীয় অঞ্চলে সাগরের জোয়ার ভাটা ও লবণাক্ত পরিবেশে যে গাছপালা জন্মে সেগুলোই সাধারণত প্যারাবনের উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ হিসেবে পরিচিত। এই উদ্ভিদগুলোকে অনেক সময় লোনা পানির উদ্ভিদও বলা হয়ে থাকে। ভিন্নধর্মী প্রতিবেশ ব্যবস্থার সাথে মানিয়ে নিতে এই উদ্ভিদগুলো বিভিন্নভাবে অভিযোজিত হয়েছে। মাটি ভেদ করে বের হওয়া শ্বাসমূল এদের অনন্য বৈশিষ্ট্য। অতিরিক্ত লবণ ও জৈব পদার্থ বেশি থাকায় মাটিতে যখন অক্সিজেনের ঘাটতি থাকে তখন এই শ্বাসমূল গাছের অক্সিজেন গ্রহণে সাহায্য করে। অন্যদিকে ঠেসমূল গাছের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এদের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল জরায়ুজ অঙ্কুরোদ্গম। কিছু কিছু গাছের ফল হয় লম্বা এবং গাছে থাকা অবস্থাতেই অঙ্কুরোদ্গম শুরু হয়, যাদের বীজের ভ্রূণমূলটি লম্বা হয়ে ঝুলতে থাকে। আমাদের দেশের এই ধরনের উদ্ভিদের প্রধান বন হল সুন্দরবন। তবে সুন্দরবন ছাড়াও চরকুকরি-মুকরি, নিঝুম দ্বীপ, সেন্ট মার্টিন সহ উপকূলের বিভিন্ন জায়গাতেই এই উদ্ভিদগুলো দেখা যায়। প্যারাবনের উদ্ভিদগুলো অধিকাংশই মাঝারি উচ্চতার হলেও কিছু উদ্ভিদ গুল্ম আকৃতির হয়ে থাকে। গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে অন্যতম হল হাড়গোজা। বনের প্রান্তের দিকে ছোপের মতো বেড়ে ওঠা হাড়গোজা
একটি কাঁটাযুক্ত উদ্ভিদ। বেশ পুরুষ্ট পাতার কিনারায় তীক্ষ্ণ কাঁটা থাকে। নদী বা খালের তীরবর্তী অঞ্চলে দেখা যায় টাইগার ফার্ন। লম্বা আকৃতির পাতাযুক্ত এই উদ্ভিদটি ম্যানগ্রোভ বা প্যারাবনের সবচেয়ে বড় ফার্ন। গোলাকার পুরুষ্ট পাতা ও শক্ত কাণ্ড বিশিষ্ট গুড়াল গাছ জন্মে সৈকতের কাছাকাছি জায়গাতে। গুল্ম আকৃতির অপর একটি উদ্ভিদ হল ভোলা। 10-12 ফুট উচ্চতার এই গাছের পাতা গোলাকার। ডালের শীর্ষে পাতার কক্ষে দৃষ্টিনন্দন হলুদ রঙের ফুল প্রায় সারা বছর ধরেই ফোটে। বৃক্ষজাতীয় উদ্ভিদের মধ্যে আছে সুন্দরী, গেওয়া, গরান, ধুন্দল, কাঁকড়া, পশুর, ঝানা, কেওড়া ইত্যাদি। তবে সবচেয়ে পরিচিত গাছ হল সুন্দরী। সুন্দরী গাছ বেশি লবণাক্ত পানিতে বাঁচতে পারে না বলে প্যারাবনের কম লবণাক্ত জায়গায় এই গাছের আধিক্য বেশি। ধূসর সাদা বাকলযুক্ত সুন্দরী গাছ প্রায় 30 ফুট লম্বা হয়। পাতার উপরিভাগ গাঢ় সবুজ হলেও নিচের অংশ ধূসর। সুন্দরী গাছে গুচ্ছভাবে ফুল ফোটে ও বাদামি রঙের ফল ধরে। শুকনো বালুময় কাদামাটিতে জন্মায় গেওয়া গাছ। এদের মসৃণ কাণ্ডে খুব একটা ডালপালা থাকে না। কেওড়া গাছ জন্মে নদীর পাড় থেকে শুরু করে প্যারাবনের ভিতরের দিকে। পাতা মসৃণ ও হালকা সবুজ রঙের। উর্বর উপকূলের অনেক জায়গায় দেখা যায় কেওড়ার সারি। ঘন সবুজ পাতার একটি চিরসবুজ বৃক্ষ কাঁকড়া। কাঁকড়া গাছের পাতা বড়, মসৃণ ও শক্ত। এই গাছে লালচে সাদা রঙের ফুল আসে এবং লম্বাটে ফল ধরে। কয়েক ধরনের বাইন গাছের মধ্যে আছে সাদা বাইন, মরিচা বাইন ইত্যাদি। লম্বা ও সূচালো পাতাওয়ালা মরিচা বাইন প্রায় দেখা যায় প্যারাবনে। এই গাছে ছোট আকারের গোলাকার ফল ধরে। মাঝারি আকারের একটি গাছ ধুন্দল। রসালো পাতাযুক্ত ধুন্দল গাছে বেলের মতো বাদামি রঙের ফল ধরে। পামজাতীয় গাছগুলোর মধ্যে গোলপাতা, হেঁতাল অন্যতম। এরা কাণ্ডবিহীন ছোট আকারের উদ্ভিদ। গোলপাতা নাম হলেও আসলে এর পাতা মোটেও গোল নয়, বরং নারিকেল পাতার মতো লম্বা। নিয়মিত জোয়ারের পানিতে প্লাবিত হয় এমন নদী বা খালের তীরে জন্মে গোলপাতা। এই গাছে পাতার কক্ষ থেকেই পুষ্পমঞ্জরি বের হয় ও বাদামি বর্ণের গুচ্ছ ফল ধরে। শক্ত কাদামাটিতে জন্মে কাঁটাযুক্ত হেঁতাল গাছ। ঝোপ আকৃতির হেঁতালের লম্বা পাতা অনেকটা খেজুর পাতার মতো। প্যারাবনের ঐতিহ্যবাহী একটি উদ্ভিদ কেয়া। মসৃণ শাখা প্রশাখার কেয়া গাছের পাতা লম্বা ও কাঁটাযুক্ত। এদের বৈশিষ্ট্যপূর্ণ ঠেসমূল আছে। ঝাঁকড়া কেয়া গাছে সাদা রঙের ফুল ও আনারসের মতো গোলাকার ফল দেখা যায়। প্যারাবনের এসব বৈচিত্র্যময় গাছপালা একদিকে যেমন প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে কাজ করে, তেমনি বহু বন্য প্রাণীর আবাসস্থল হিসেবেও কাজ করে।
প্যারাবনের উদ্ভিদকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতিবেশ ব্যবস্থার উপর নির্ভর করে বেঁচে থাকে বিভিন্ন প্রাণী। প্যারাবনে দেশি ও পরিযায়ী বিভিন্ন প্রজাতির পাখিও বাস করে। প্যারাবনের এই গাছগুলো এসব বন্যপ্রাণীর খাদ্য ও আশ্রয়ের যোগান দেয়। প্যারাবনের বিভিন্ন গাছের কাঠ দিয়ে তৈরি হয় দিয়াশলাই, নৌকা, ট্রলার, লঞ্চ ও ট্রাকের বডি, আসবাবপত্র ইত্যাদি। জ্বালানি কাঠেরও এক বিশাল যোগান আসে এই উদ্ভিদগুলো থেকেই। গোলপাতা দিয়ে তৈরি হয় ঘরের চালা, বেড়া, নৌকার মাচান ইত্যাদি। কোনোটার পাতা, কোনো গাছের মূল বা অন্যান্য অংশ থেকে অনেক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয়। প্যারাবন থেকে সংগৃহীত মধু আমাদের অন্যতম বনজ সম্পদ। পরিকল্পনাহীনভাবে সম্পদের অধিক আহরণ করার কারণে আমরা ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি একসময়ের সমৃদ্ধ প্যারাবন, চকরিয়া সুন্দরবন। অধিক হারে গাছপালা ধ্বংস আমাদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উপকূলীয় অঞ্চলের প্যারাবনের এই বিশাল সম্পদের ভাণ্ডার রক্ষায় প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা ও সম্পদের পরিকল্পিত আহরণ। তবেই পরিবেশের সাম্যাবস্থা বজায় থাকার পাশাপাশি এই প্রাকৃতিক সম্পদ আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম প্যারাবনের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর আনসারুল করিমের সাথে। প্যারাবন বলতে আসলে আমরা কি বুঝি এবং প্যারাবনের উদ্ভিদগুলো কি কি? সাধারণত উপকূলীয় বনগুলিকে প্যারাবন বলে, আর আমাদের দেশের দক্ষিণে পশ্চিমে যেই প্যারাবন, অর্থাৎ আমরা যেটাকে সুন্দরবন বলি, ওটাকে স্থানীয় ভাষায় বাদাবন বলে। আচ্ছা। আর ইংরেজিতে এটাকে বলা হয় ম্যানগ্রোভ। আচ্ছা, আমরা বেশি পরিচিত ম্যানগ্রোভ। হ্যাঁ, আমরা যেহেতু ইংরেজি ভাষায় এটাকে ম্যানগ্রোভ বলা হয়, পৃথিবীর সব দেশে প্যারাবন হয় না কিংবা ম্যানগ্রোভ হয় না। এটা ট্রপিক্যাল কান্ট্রির উপকূলীয় অঞ্চলেই শুধু এক ধরনের উদ্ভিদ পাওয়া যায়, বৃক্ষ পাওয়া যায়। সেই বৃক্ষকে আমরা ম্যানগ্রোভ হিসাবে বৈজ্ঞানিক ভাষায় বলে থাকি। প্যারাবনের উদ্ভিদগুলো পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য কি ধরনের অভিযোজন হয়ে থাকে বা অ্যাডাপ্টেশন? প্যারাবন বা ম্যানগ্রোভ উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে। যেহেতু ওরা লবণাক্ত অঞ্চলে, জোয়ার ভাটা যেখানে হয় এবং যেখানে ট্রপিক্যাল ক্লাইমেটিক কন্ডিশন যেটা হয় ওকে যেহেতু জন্মায়, তারা ওই জোয়ার ভাটা এবং
লবণাক্ততা সহ্য করার জন্য তাদের মধ্যে একটা নির্দিষ্ট অভিযোজন বা অ্যাডাপ্টেশন তাদের থাকে। সেই অ্যাডাপ্টেশনগুলির মধ্যে প্রথমেই আমরা যেটা দেখি, সেই উদ্ভিদের পাতার কিউটিকেলটা খুব ঠিক হয়, আর ওদের মধ্যে দুই ধরনের রুট দেখা যায়, মানে শিকড় দেখা যায়। একটাকে আমরা বলি নিউমেটোফোর, অর্থাৎ মাটি থেকে উপর দিকে একটা শিকড় উঠে যায়, এটাকে আমরা নিউমেটোফোর বলি। আরেকটা হচ্ছে স্টিল রুট, অর্থাৎ এটা কলারের মতো গাছের থেকে নিচের দিকে আসে। মানে এটা কি ওই শ্বাসমূল আর ঠেসমূল? এটা শ্বাসমূল এবং ঠেসমূল দুইটাকে আমরা দুই নামে বলি, একটা শ্বাসমূল একটা ঠেসমূল। বংশ বিস্তারের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলি বিবিফেরাস, অর্থাৎ গর্ভে থাকাকালীন অবস্থায় এদের জার্মিনেশন হয়, ওই জন্য ওটাকে বলা হয় বিবিফেরাস জার্মিনেশন। মাতৃগর্ভেই অঙ্কুরোদ্গমন হয়। এইগুলো হলো তাদের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিয়েই তারা উপকূলের যে বিরূপ পরিবেশ, সেই পরিবেশেই তারা টিকে থাকার জন্য এই ধরনের নির্দিষ্ট অভিযোজন এই সমস্ত উদ্ভিদের মধ্যে দেখা যায়। পরিবেশে এই উদ্ভিদগুলো অর্থনৈতিক গুরুত্ব কতটুকু এবং পরিবেশই বাড়ির গুরুত্ব কতটুকু? এইটা ফরেস্ট সেক্টর থেকে যে রাজস্ব হতো তার অর্ধেকের বেশি সুন্দরবন থেকে আসছে। এখন তো যেহেতু সুন্দরবনের গাছ কাটা বন্ধ আছে, ওই জন্যে রেভিনিউ আর্নিংও কম, কিন্তু যখন নর্মাল রেভিনিউ ছিল সেই সময় অর্ধেকের বেশি আমরা এখান থেকে সংগ্রহ করতাম। এটা কি শুধু লোকাল কনজাম্পশন বাংলাদেশের, বাইরেও যায় এগুলো? মোটামুটি লোকাল কনজাম্পশনই, এটা বাইরে যেত না। সুন্দরবনের খুলনা অঞ্চলে দুইটা ইন্ডাস্ট্রি ছিল, একটা হলো খুলনা নিউজপ্রিন্ট মিল, যেটা শুধু একমাত্র নিউজপ্রিন্ট মিল ছিল বাংলাদেশে, ওটার র মেটেরিয়ালসগুলো সুন্দরবন থেকে আসতো। খুলনা হার্ডবোর্ড মিল, এটা র মেটেরিয়াল এখান থেকে আসতো। তারপর ওখানে ম্যাচ ফ্যাক্টরি ছিল, ওগুলোর র মেটেরিয়াল সুন্দরবন থেকে আসতো। উপকূলীয় বনের মধ্যে যে গাছপালা পচে যায়, সেই অর্গানিক ম্যাটারগুলি আপনার সমুদ্রে যায়। সমুদ্রের প্রাণীগুলি এই অর্গানিক ম্যাটারের উপর ভিত্তি করে মাছ এবং অন্যান্য চিংড়ি জাতীয় প্রজাতি এগুলি বেঁচে থাকে, তাদের লাইফ সাইকেলের জন্য এটা ইম্পর্টেন্ট। তো সুন্দরবনের বাইরে কোন অঞ্চলে ম্যানগ্রোভ বেশি? যেমন কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, তারপর এইদিকে আনোয়ারা, বাঁশখালী, এরপরে যদি আপনি আসেন পটুয়াখালী, ভোলা, বরগুনা, তারপরে যদি এই সমস্ত জায়গা, কিন্তু সবগুলিতে ম্যানগ্রোভের প্ল্যান্টেশন হচ্ছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই সমস্ত অঞ্চলে। হাতিয়া সন্দ্বীপ? হাতিয়া সন্দ্বীপ হচ্ছে। আচ্ছা, তো প্যারাবনের উদ্ভিদগুলোর বর্তমানে অবস্থা কি? যদিও ম্যানগ্রোভের যে বন আছে, পৃথিবীতে যে বন আছে তার মধ্যে ম্যানগ্রোভ ফরেস্ট যদিও 1%, কিন্তু ম্যানগ্রোভ ডিস্ট্রাকশনের ফলে পৃথিবীর নিঃসরণের 10% কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ম্যানগ্রোভ ডিস্ট্রাকশনের ফলে হচ্ছে। আচ্ছা, অর্থাৎ প্রায় গত 30 বছরে পৃথিবীর ম্যানগ্রোভ ফরেস্টের প্রায় অর্ধেক ডিফরেস্টেড হয়ে গেছে। তো সেই তুলনায় আমরা বাংলাদেশ, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের দেশে ম্যানগ্রোভ ফরেস্ট ডিফরেস্টেশন বেশি হয় নাই, তবে আমাদের এখানে এফরেস্টেশন বেশি হয়েছে। আমাদের গত 30 বছর 40 বছরে আমরা অনেক এফরেস্টেশন করেছি ম্যানগ্রোভের। আর ডিফরেস্টেশন যেটা হচ্ছে, সেই ডিফরেস্টেশনটা আমরা চকরিয়া সুন্দরবনের একটা বড় ন্যাচারাল ফরেস্ট ছিল, সেটা ডিফরেস্টেড হয়ে গেছে। তো সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে আমাদের সুন্দরবনের ডিগ্রেডেশন হচ্ছে। আমরা মানুষ বসতি দিয়ে ডিফরেস্টেশন হয় নাই, কিন্তু তার কোয়ালিটিটা, তার গুণাগুণগুলি কমে যাচ্ছে। ভালো গাছ, হ্যাঁ, এইটার কারণটা আমরা নির্দিষ্ট করার জন্য দেখেছি যে ওখানে এক ধরনের, আমরা এটাকে টপ ডাইং বলি, এক ধরনের রোগ হচ্ছে যে গাছের আগাগুলি মরে যাচ্ছে এবং আলটিমেটলি গাছটা মরে যাচ্ছে। ইন্ডিয়া যে ফারাক্কা ব্যারেজ করেছে তার ফলে উইথড্রল হয়ে গেছে। আমরা নিজেরা বিভিন্ন জায়গায় নদীর ভরাট হয়ে গিয়ে নদী এনক্রোচ করেছি এবং ওখান থেকে মিষ্টি পানির যে সোর্স সেগুলো নষ্ট হয়ে গেছে। এইভাবে সুন্দরবনের মিষ্টি পানি কমে যাওয়াতে এবং লবণাক্ততা বৃদ্ধি পাওয়াতে সুন্দরবনের ক্ষতি হচ্ছে। তা আমরা এই উদ্ভিদগুলোকে কিভাবে সংরক্ষণ করতে পারি? এই উদ্ভিদগুলোকে সংরক্ষণ করার জন্য প্রথম যেটা হলো আমাদের সুন্দরবনের ব্যবস্থাপনাটাকে উন্নত করতে হবে। গত 3 বছরে প্রায় 15,000 হেক্টর জমি এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। তাহলে এত কমিটমেন্ট সত্ত্বেও কিন্তু আমরা ওদের বেআইনি দখলদারদেরকে উচ্ছেদ করতে পারি নাই। এই যে আইনগত যে দুর্বলতা, এই যে আমাদের কমিটমেন্ট থাকা সত্ত্বেও যে আমাদের যে প্রসেস, সেই প্রসেসের দুর্বলতা, এইটাকে যদি আমরা কাটিয়ে না উঠতে পারি তাহলে আমরা কিন্তু কোনো ধরনের সংরক্ষণ করতে পারবো না। আচ্ছা, একটা কথা আমি বলি যে সুন্দরবনে তো বেশ অনিয়ন্ত্রিতভাবে আপনার ট্যুরিজম হচ্ছে। আমরা আজকাল সারা দুনিয়াতেই দেখি ইকো ট্যুরিজম। তো সেই ইকো ট্যুরিজমের ব্যাপারে সুন্দরবনে কি কোনো ব্যবস্থাপনা কিংবা কোনো রকমের কোনো পরিকল্পনা কি নেওয়া হয়েছে?
কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই, কিন্তু আমাদের কালচার, আমাদের যে ট্যুরিজমের যে সংস্কৃতি, এটা বন বিভাগের বনের সংরক্ষণ কিংবা বনের পশু পক্ষী সংরক্ষণের জন্য এটা অনুকূল নয়। আমরা অন্য দেশে দেখি যে একটা সার্টেন এরিয়া পর্যন্ত আপনার ট্যুরিস্টরা যেতে পারে কোনো বনের কিংবা কোনো আপনার ট্যুরিস্ট প্লেসে, কিন্তু সেখানে আমরা দেখছি যে সুন্দরবনে কিন্তু কোনো ব্যারিয়ার নাই, কোন পর্যন্ত যাওয়া যাবে আর কোন পর্যন্ত যাওয়া যাবে না। না, কিন্তু ওদের বন বিভাগের একটা নিয়ম আছে যে সুন্দরবনে যারা ট্যুরিস্ট যায় তাদের সাথে বন বিভাগের প্রহরী থাকার কথা। যদি কোনো জায়গায় আমি যদি কোনো দুর্নীতি, আমরা কি বলতে দিতে পারি না যে এই এলাকার বাইরে কেউ যেতে পারবে না? না, এখানে সবচেয়ে বড় কথা হলো ওখানে আপনি যেতে পারেন, যে সমস্ত ট্যুরিস্ট নদী দিয়ে ট্যুরিস্ট যায় তাতে কোনো ক্ষতি হয় না। ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা যখন ওখানে মাইক ব্যবহার করেন কিংবা আপনি ওখানে কিছু আপনার যে সমস্ত ময়লাগুলি যদি আপনি পানিতে ফেলে দেন, ময়লাগুলি যদি আপনি বনের মধ্যে ফেলে দেন, বনে যদি সিগারেট খেয়ে যদি বনের থেকে আগুন যান, আপনি কিছুদিন হয়তো আগে আপনার যদি মনে থাকে যে চাঁদপাই রেঞ্জে এটা আগুন ধরলো কিভাবে, ওই যে যারা ফিশারম্যানরা ওখানে রান্না করতেছিল, রান্না করে কোনো এক জায়গায় আগুন ফেলে দিচ্ছিল, সেটা থেকে আগুন চলে আসে, আগুন ধরে গেছে। না, এখন ধরেন আমি যেটা বলছিলাম যে যত ভেতরে যাবে মানুষ, তো এই প্রাণীগুলো তাদের বাসস্থান হারাচ্ছে না? না, ওই জন্য আমি বলছি যে যারা সুন্দরবনে যায়, সুন্দরবনের পর্যটকরা যখন যায়, পর্যটকদের যদি একটা রুট থাকে, এটা সুন্দরবন বিরাট জায়গা, যদি একটা নির্দিষ্ট রুটে যদি পর্যটক যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। আমাদের এই সুন্দরবনের প্যারাবন এবং ট্যুরিজম এ নিয়ে কি কোনো মেসেজ দেবেন আমাদের দর্শকদের? যখন মানুষ তার কোনো প্রাকৃতিক বন থেকে যখন সে সুযোগ সুবিধা গ্রহণ করে, সে যদি বুঝে যে এটা তার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, তখন সে সেটাকে নিজে থেকেই সংরক্ষণ করবে। আরেকটা যেটা হচ্ছে সেটা আমাদের অজ্ঞতা থেকে, এটা হলো আমরা অজ্ঞতা, এই কারণে আমি বলছি যে সুন্দরবন কিন্তু শুধু বাংলাদেশের এবং ইন্ডিয়ার কিছু অংশ ছাড়া সুন্দরবন পৃথিবীতে আর কেউ কোনো গবেষণা করে না এবং কোথাও এই সুন্দরবন নেই। কাজেই আমাদের গবেষণা, আমাদের সংরক্ষণ, আমাদের বনকে যদি আমরা রক্ষা করতে হয়, আমাদের সেই অজ্ঞতার যে কুণ্ডজাল, ওখান থেকে বেরিয়ে এসে আমাদের মানুষ, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ বংশদেরকে এই শিক্ষাই নিতে হবে যে আমাদের এই গবেষণার মাধ্যমে যে এই বনকে এইভাবে রক্ষা করা যায়। আমি আরেকটা জিনিস যেটা আবেদন করব, যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, অন্য বন কাটলে 3 বছর 4 বছরের সাজা হয়, কিন্তু উপকূলীয় বন কিন্তু অন্য বনের মতো না। এটা আমাদেরকে জীবন এবং জীবিকা দুইটাই রক্ষা করে। অর্থাৎ উপকূলীয় বন যদি কেউ কাটে, তাকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি তার বিচার হয়, তাহলে আমার মনে হয় মানুষ কিছুটা বন কাটতে একটু সংকোচ বোধ করবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক প্যারাবনের উদ্ভিদ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, লোনাপানি এলাকার নরম ও ভেজা মাটিতে জন্মানো প্যারাবনের উদ্ভিদগুলোকে অবশ্যই নিয়মিতভাবে জোয়ার ভাটার প্রভাবে থাকতে হয়। জলবায়ু, পানির লবণাক্ততা, জোয়ার ভাটা ও মাটির গুণাগুণের উপর নির্ভর করেই প্যারাবনের উদ্ভিদগুলোর বংশবৃদ্ধি হয়ে থাকে। সারা বিশ্বে প্রায় অর্ধশতকেরও বেশি প্রজাতির প্যারাবনের উদ্ভিদ পাওয়া যায়। পৃথিবীতে একমাত্র প্যারাবনের উদ্ভিদগুলোই পাতার মাধ্যমে লবণ বের করে দিতে সক্ষম। পানির স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখা এবং পুষ্টিচক্র নিয়ন্ত্রণে প্যারাবনের উদ্ভিদগুলোই উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন প্রাণীটি শুধুই সাগরে দেখতে পাওয়া যায়। সঠিক উত্তরটি হলো বি, তিমি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন শবনম ইসলাম, গৃহিণী, বনশ্রী, রামপুরা, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্যারাবন কোনটি? এ, সুন্দরবন, বি, নিঝুম দ্বীপ। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন,
তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, নানান বৈশিষ্ট্য ও স্বতন্ত্র উদ্ভিদ রাজ্য মিলিয়ে প্যারাবন একটি নিজস্ব সত্তা হিসেবে পরিচিত হয়েছে। প্যারাবনের উদ্ভিদগুলোর ভিন্ন ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য এর যে কোনো ধরনের বিরূপ পরিবর্তন হলে ধ্বংস হতে পারে এর পুরো পরিবেশ ব্যবস্থা। আসুন আমরা সবাই প্রকৃতির এই অপূর্ব সৃষ্টির প্রতি যত্নবান হই, সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।